রাষ্ট্রপতি শাসন জারি হলো সেই সময় আপনি ছিলেন ইম্ফলে। আমরা দেখলাম যে বিজেপির নেতৃত্বের একটা সংকট দেখা দিয়েছে। তারা কোনোভাবেই বীরেন সিং এর বদলে আর কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে আনতে পারলো না। সেই বিষয়টি সম্পর্কে কি জানা যাচ্ছে, কি কারণে এরকম একটা পরিস্থিতির দিকে তাদের যেতে হলো, রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা আমি বলছি যে এই পরিস্থিতি কেন দাঁড়ালো, হোয়াই সাডেনলি বিজেপির ভেতর থেকে এই রিভোল্টটা হলো। বিজেপির যা আজকের ইয়েতে ইম্ফলে যা অবস্থা, বিজেপি যদি কালকে ইলেকশনে যায় তো বিজেপি একটা সিটও জিতবে না। অ্যান্ড বিজেপি এমএলএরা নিজেদের কনস্টিটুয়েন্সিতে যেতে পারছে না। কনস্টিটুয়েন্সিতে গেলেই লোকে জিজ্ঞেস করছে যে তোমরা কি করছো শান্তি ফেরানোর জন্য। কারণ আমি যেটা বলেছিলাম যে এখন কিন্তু ভ্যালি ইজ সাফারিং মোর দেন হিলস। হ্যাঁ, কারণ ভ্যালিটা ইয়ে হয়ে গেছে। দেখুন, কুকিরা যদিও এয়ারপোর্ট অ্যাক্সেস করতে পারছে না, কিন্তু কুকি এরিয়া থেকে ডিমাপুর এয়ারপোর্টে ওরা যেতে পারছে। আইজল এয়ারপোর্ট যদিও একটু ডিস্টেন্সটা বেড়ে গেছে, বাট দে ক্যান স্টিল অ্যাক্সেস আইজল অর ডিমাপুর এয়ারপোর্ট। অ্যান্ড ওদের জন্য দুদিক থেকেই রাস্তা খোলা, বাই রোড ওরা কিন্তু ট্রাভেল করতে পারছে। এখনো যে এমার্জেন্সিতে ওরা কিন্তু ওই রুটটা ইউজ করছে, হ্যাঁ, যে ট্রাভেল করার জন্য। এবার একটা রিসেন্ট একটা ঘটনা হয়েছে, ওখানে একটা মেরা পাইপির একটা গ্রুপ, ওদের যখন জিরিবামে গন্ডগোল হয়, ওদের একটা 13 মেম্বার্স একটা ডেলিগেশন জিরিবামে গেছিল। কিন্তু জিরিবামে যাওয়ার জন্য ওদেরকে কোনো কারণে ওরা শিলচরের ফ্লাইট পায়নি। তো সেজন্য প্রথমে 13 জন প্রথমে গুয়াহাটিতে যেতে হয়েছে, গুয়াহাটির থেকে ট্রেনে করে শিলচর গেছে, শিলচর থেকে গাড়ি করে জিরিবাম গেছে। তো এই সেজন্য মেইতেদের জন্য কিন্তু যাতায়াতটা একটা বিরাট প্রবলেম হয়ে যাচ্ছে। এন্ড ভ্যালিতে যেহেতু সব যে ইয়েতে মধ্যে মধ্যে ব্লকেড হচ্ছে, ভ্যালিতে ইনফ্লেশনটা অনেক বেড়ে গেছে। এখন রিসেন্ট একটা রিপোর্ট এসছে যে ভারতবর্ষের সবচাইতে হাইয়েস্ট ইনফ্লেশন হলো মণিপুর। জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে। সেজন্য মানুষের মধ্যে কিন্তু বিশেষ করে ভ্যালিতে একটা ইয়ে হচ্ছে, মানে যত তাড়াতাড়ি এই কনফ্লিক্টটা এখন রিজলভ করা হোক। অ্যান্ড সেজন্য এই এমএলএদের উপর প্রচুর চাপ আছে, বিজেপিদের উপর প্রচুর চাপ আছে। এমএলএরা বুঝতে পারছে যে যদি এই ইয়েটা এখনই যদি ইয়ে না হয়, শান্তি ফিরে না আসে, ব্যাপারটা যদি আরো 6-7 মাস লিঙ্গার করে, মণিপুরে ইলেকশন হলো 2027-এ। তো ইলেকশন আর খুব বেশি হলে 1.5 বছর হাতে সময় আছে, তারপরেই পুরো ইলেকশন প্রসেস শুরু হয়ে যাবে। তো সেই জন্য ওরা এই ইয়েটা ওয়ার্নিং বেলটা কিন্তু পুরো আমরা লোকসভা ইলেকশনের রেজাল্টই দেখেছি যে বিজেপির তরফ থেকে মিলিটেন্টস বা আরামবাই তেঙ্গলরাও অনেক চেষ্টা করেছিল বিজেপি প্রার্থীকে জেতাতে, কিন্তু ওরাও জেতাতে পারেনি। তো এই পুরো মাইট তারপর টাকা পয়সা ইউজ করেও হয়নি, কারণ পাবলিক সেন্টিমেন্ট এতই এখন বিজেপির এগেনস্টে। হিলসেও দুটো, যেটা আউটার মণিপুর যেটা হলো হিলস এরিয়াতে, ইনার মণিপুর যেটা ভ্যালি মেইতি ডমিনেটেড ভ্যালি এরিয়াতে, দুটোই পার্লামেন্টারি সিট ওরা হেরে গেছে। তো তারপর থেকে কিন্তু এই প্রসেসটা শুরু হয়েছিল। গতবার যখন এই অগাস্টে লাস্ট অ্যাসেম্বলি সেশন হয়, জুলাই 31 থেকে আগস্ট 12 তারিখ অবধি, সেই সময় ওই সেশনের আগেও কিন্তু বিজেপির মধ্যে একটা ডিমান্ড উঠেছিল যে বীরেন সিংকে সরানো হোক। এন্ড বিজেপির কিছু এমএলএরা গিয়ে দিল্লিতে গিয়ে তখনও জানিয়ে এসেছিলেন সেন্ট্রাল লিডারশিপকে যে আপনারা লিডারশিপ চেঞ্জ করুন, স্টেটে চিফ মিনিস্টার চেঞ্জ করুন। কিন্তু তখন সেন্ট্রাল বিজেপির যারা হাইকমান্ড বা সেন্ট্রাল লিডারশিপ, ওরা বলে যে এই ইয়েটা তোমরা শান্তিতে যেতে দাও, এই সেশনে কোনো গন্ডগোল করো না, আমরা দেখছি, আমরা উই আর কনসিডারিং ইউর ডিমান্ড। তারপর থেকে বীরেন সিং যখন বুঝতে পারলেন যে এই একটা পরিস্থিতি হয়েছে যে অ্যাসেম্বলি সেশন কনভিন করলে ওনার এগেইনস্টে নো কনফিডেন্স মোশন আসতে পারে, এবং অডিও ক্লিপ ফাঁস হওয়াটাও একটা বড় ইস্যু। আমি সেটাতে আসছি।
নো কনফিডেন্স মোশন, সেজন্য উনি কিন্তু শীতকালীন অধিবেশন কিন্তু করানো হয়নি মণিপুরে, যেটা ডিসেম্বরে। ফেব্রুয়ারিতে করতে হয়েছিল কারণ ওই 6 মাসের গ্যাপটা শেষ হয়ে যাচ্ছিল 12 তারিখে। তো সেই জন্য ওনাকে অ্যাসেম্বলি সেশনটা কনভিন করতেই হয়েছিল। আর তার মধ্যে এই অডিও ক্লিপটাও তো ওনার এমএলএরাই লিক করেছে। কিছু এমএলএদের মধ্যে বসে উনি মানে এলিজেডলি বলছিলেন। এখন আমরা বলতে পারবো না যে, যদিও একটা ল্যাব রিপোর্ট দিয়েছে যে 93% ম্যাচ করেছে ভয়েস এন্ড বীরেন সিং এর ভয়েসের সাথে, কিন্তু আমাদের মার্চ অবধি অপেক্ষা করতে হবে যে সুপ্রিম কোর্ট কি বলে ওটা নিয়ে। সমীর দা, এই যে বিজেপির নেতৃত্বের যে সংকট যেটা দেখা যাচ্ছে, তারা কাউকে তুলে আনতে পারছে না বীরেন সিং এর জায়গায়, সেই বিষয়টা কার কার নাম উঠে আসছে এবং ঠিক কি পরিস্থিতি রয়েছে সেখানে? দেখুন, বিজেপির যে লিডারশিপ যে কারণে ওরা করতে পারছে না, এতগুলো হওয়ার পরও বীরেন সিং এর সাথে কিন্তু এখনো 21 জন এমএলএ সাপোর্ট আছে। রেবেল ক্যাম্প আছে ওখানে 23 জনের সাপোর্ট আছে। মণিপুরের এখন অ্যাসেম্বলি স্ট্রেংথ হলো 59। একজন জানুয়ারি মাসে একজন এনপিপি এমএলএ মারা গেছেন, সো 59 মাইনাস 10 কুকি এমএলএ এখনো মানে ভ্যালিতে এসে অ্যাসেম্বলি সেশন ওনারা অ্যাটেন্ড করছেন না। তো ইফেক্টিভ স্ট্রেংথ হলো 49 মণিপুর অ্যাসেম্বলিতে। এই 49 এর মধ্যে বীরেনের কাছে আছে 21 জনের সাপোর্ট, ইনক্লুডিং এই ওদের বিজেপির অ্যালায়েন্স পার্টনার জেডিইউ, কিছু জেডিইউ এমএলএ ওনার সাথে আছে, কিছু রেবেল ক্যাম্পের সাথে আছে, এনপিপি এমএলএ কিছু বীরেনের সাথে আছে, কিছু রেবেল ক্যাম্পে আছে, আর এনপিএফ এমএলএ, এই 3 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। তো এই যে ইয়েটা হয়েছে যে একদিকে 21 আরেকদিকে 23, যদি মেজরিটির জন্য মিনিমাম 25 জনের সাপোর্ট দরকার, তো এই যে রেবেল গ্রুপটা যদি সরকার ওদেরকে ফর্ম করতে হয়, তবে ওদেরকে কংগ্রেসের সাপোর্ট নিতে হবে। কংগ্রেস কোনো বিজেপি লেড সরকারকে সাপোর্ট দেওয়ার মানে ওখানে একটা এখন অব্দি কংগ্রেস বলছে যে তোমরা ভেঙে আসলে আমরা সাপোর্ট দিতে পারি। এরা এখনই বিজেপি থেকে সরে আসতে চাইছে না, কারণ যদি ওরা হয় ব্রেকওয়ে হয়ে চলে আসে, হয়তো এরা আশঙ্কা করছে যে গভর্নর ওদেরকে এই গ্রুপটাকে নাও দিতে পারে, যে সরকার বানানোর জন্য ওদেরকে নাও ডাকতে পারে। তো সেই জন্য ওখানে এরা বারবার সেন্ট্রাল লিডারকে বলছে যে আপনারা একজন লিডার সিলেক্ট করে দিন, হ্যাঁ, যেটা দুদিকে দুটো ক্যাম্পেরই একটা কনসেনসাস লিডার হতে হবে। কারণ যদি ইফেক্টিভলি এখন দেখা যায় যে দুদিকেই কিন্তু ইটস ইভেনলি পয়েজড, 21 আর 23 খুব একটা ফারাক নেই। কিন্তু এটা না যে মানে বীরেনের সাথে কেউ নেই, এখনো বীরেন স্টিল 21 জনের সাপোর্ট আছে। তো বীরেন ক্যাম্পের সাপোর্ট ছাড়া রেবেল ক্যাম্প সরকার করতে পারছে না, এন্ড রেবেল ক্যাম্পের সাপোর্ট ছাড়া বীরেন ক্যাম্প সাপোর্ট করতে পারছে না। তো এবার বীরেন ক্যাম্প থেকে দুজনের নাম দেওয়া হয়েছে, গোবিন্দ দাস এন্ড বসন্ত কুমার, দুজনের নাম দেওয়া হয়েছে, দুজনই সিনিয়র মিনিস্টার। এখানে যে স্পিকার আছেন সত্যব্রত, ওনাকেই ধরা হচ্ছে ফ্রন্ট রানার। এইগুলো খেলাতে স্পিকারের একটা বিরাট ভূমিকা থাকে সবসময়। ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে অ্যাসেম্বলি সেশন, যেটা বাজেট সেশন শুরু হবার কথা ছিল 12 তারিখে, তার আগে এনপিপি এন্ড জেডিইউ মেম্বারের এগেইনস্টে ডিসকোয়ালিফিকেশনের একটা হিয়ারিং হয়, কিন্তু স্পিকার এই হিয়ারিং করার পর স্পিকার কিন্তু জাজমেন্ট রিজার্ভ রাখেন। তো এটা হচ্ছে যে ওটা হলো স্পিকারের মানে একটা ডেমাকল সোর্ড, যে ও ব্ল্যাকমেইল করার একটা হাতিয়ার, যে দেখো আমাকে সাপোর্ট না করলে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো। সো সেজন্য উনি জাজমেন্টটা রিজার্ভ রেখেছিলেন। তো এই যখন এরকম পরিস্থিতিতে স্পিকারের কিন্তু একটা হিউজ রোল থাকে,
সেজন্য এই ধরা হচ্ছে যে সত্যব্রত সিং উনি এই পুরো খেলার এই ইয়েতেটাতে এখন ফ্রন্ট রানার। ভ্যালি ইকোনমিটা কিন্তু লার্জলি ডিপেন্ড করতো কুকিদের উপর। কুকিরা হিলস থেকে এসে এখানে জিনিস কেনাকাটি করতো। যেরকম আমার ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা হচ্ছিল, ট্যাক্সি ড্রাইভার বলছিলেন যে বিজনেস খুবই খারাপ অবস্থা, কারণ এখন তো হিলস থেকে কুকিরা আসছে না, তাই আমরা কাস্টমার পাচ্ছি না। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে আমরা যখন ট্যাক্সি নিচ্ছি ইম্ফল থেকে, আমাদেরকে কিন্তু ট্যাক্সি নিতে হচ্ছে এটা দেখে যে যে ড্রাইভার হবে ও কিন্তু পাঙ্গাল হবে। পাঙ্গাল মিন্স মেইতি মুসলিম। কারণ very interesting, thank you for saying so, thank you for reporting it. Yes, কারণ কি যে আমাকে যদি কুকি এরিয়াতে ঢুকতে হয়, কোনো মেইতি ড্রাইভার কুকি এরিয়াতে ঢুকতে পারবে না। আবার যদি কুকি ড্রাইভারের তো কোনো প্রশ্নই নেই যে ইয়েতে ভ্যালিতে কুকি ড্রাইভার তো পাওয়াই যাবে না, কোনো কুকি এখন আর ভ্যালিতে নেই। নাগারা এখনো মানে এই ট্যাক্সি বা এরকম ইয়েতে এখনো এইগুলো জবে নাগারা খুব একটা নেই। হ্যাঁ, তো ট্যাক্সি ড্রাইভার এখন হলো ইম্ফলে শুধু এই পাঙ্গালরা ট্যাক্সি চালাতে পারছে, কারণ ওদেরই অ্যাক্সেস আছে কুকি এরিয়াতে যাওয়ার। যদি কোনো সাংবাদিক আসে যেতে হয় কুকি এরিয়াতে, তবে শুধু পাঙ্গাল ড্রাইভাররাই যেতে পারছে। এই খাওয়ার কথা যখন মোড়েতে একটা বিরাট তামিল পপুলেশন আছে। হ্যাঁ, একটা সময় তামিলরাই কিন্তু মোড়েতে মেজরিটি ইয়ে হলো তামিল পপুলেশন হচ্ছে। ওখানে ইয়েটা হলো যে অ্যাসিমিলেশন যেটা হয়, যে ধোসার সাথে যে চাটনিটা দেওয়া হয় ওটা কিন্তু লঙ্কার চাটনি, যেটা মোমোতে দেওয়া হয়। সো খাবারের অ্যাসিমিলেশন কিভাবে হয়, তো ইয়েতে মোড়ের তামিলরা মানে অনেক সবাই মেয়েতে বলতে পারেন বা ইয়েতে অনেকটাই কিন্তু লোকাল কালচার কিন্তু ওনারা অ্যাডপ্ট করে নিয়েছেন। মোড়ের একটা খুব কসমোপলিটন টাউন ছিল, কুকি পপুলেশন, ওখানে নাগা পপুলেশন, কুকি আছে, মেইতি ছিল, এন্ড তামিল, এন্ড তারপর তো ওখানে আপনি বাঙালি পাবেন, ওখানে ইয়ে আছে, বিহারি পপুলেশন আছে, মারোয়ারি কিছু আছে, খুব সংখ্যক নেই। মেন বিজনেসটা ডমিনেট করতো একটা সময় পুরি ইয়েরা, তামিলরা। কিন্তু ওখানে একটা তামিল কুকি একটা রাইটও হয়েছিল। ওখানে ডেমোগ্রাফিটা একটু চেঞ্জ হয় যখন 93-তে কুকি নাগা ক্লেশ হওয়ার পর, যে কুকিরা যারা নাগা এরিয়াসে ছিল ওখান থেকে পালিয়ে সবাই টেংনোপাল বা এইগুলো জায়গাতে, তখন তো ইয়েটা চান্ডেল ডিস্ট্রিক্টের পার্ট ছিল। তেংলোপাল একটা ডিস্ট্রিক্ট 2019 ওই সময়টাতে হয়েছে, তার আগে এটাকে চান্ডেল ডিস্ট্রিক্টের পার্ট ছিল। তো কুকিরা চান্ডেলে নাগা এন্ড কুকি দুই পপুলেশনই মিক্স পপুলেশন চান্ডেলেও। তো চান্ডেল ডিস্ট্রিক্ট থেকে যখন নাগারা কুকিদের উপর, কুকি গ্রামের উপর অ্যাটাক হয়, অনেক কুকিরাই মোড়েতে চলে যায়। তারপর আস্তে আস্তে মোড়েতে কুকি ডোমিনেশনটা বেড়ে যায়, কুকি পপুলেশনটা বেড়ে যায়। কিন্তু তার আগে মোড়ে সুজনদা যখন গেছিলেন 87-90s, ওই সময় কিন্তু ওখানের ডমিনেটিং কমিউনিটি কিন্তু ছিল তামিল। সমীরদা, আমরা তো আলোচনা শেষ করব। আপনি ছিলেন ইম্ফলে, আপনি দেখেছেন সেখানকার পরিস্থিতি। রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, কি মনে হচ্ছে রাজনৈতিক সেখানে যে টানাপোড়েন চলছে, তাতে কি মনে হয় রাষ্ট্রপতি শাসন কি দীর্ঘমেয়াদী হবে? দেখুন, রাষ্ট্রপতি শাসন নিয়েও বিজেপির ভেতরেই বা ইভেন গভর্নমেন্ট একটা পলিটিক্যাল আছে, যে একটা সিকিউরিটি অ্যাসপেক্ট আছে, পলিটিক্যাল অ্যাসপেক্ট এন্ড সিকিউরিটি অ্যাসপেক্ট। ওখানে চিফ সেক্রেটারি বা মণিপুরের যে ব্যুরোক্রেসি এবং আমার আর্মি অফিসারদের সাথে কথা হয়েছে, এন্ড গভর্নর, এরা চাইছে যে রাষ্ট্রপতি শাসনটা অ্যাটলিস্ট 6 মান্থের জন্য রাখা হোক, টু মানে এই পুরো যেটা ক্লিনজিং অপারেশন করা হবে ডিজার্মিং শুরু করার জন্য।
এদের তরফ থেকে সেদিকেই সেন্ট্রাল গভর্নমেন্টকে রেকমেন্ড করা হয়েছে যে কিছুদিনের রাষ্ট্রপতি শাসনটা একটু দীর্ঘমেয়াদী অ্যাটলিস্ট 6 মান্থসের জন্য যাতে হয়। কিন্তু আরেকটা দিকে পলিটিক্যাল যেটা বিজেপির যে ইয়েরা এমএলএরা ওনারা চাইছেন যে ইলেক্টেড যে কোনো মানে ডেমোক্রেটিক সরকার, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার যাতে ইয়ে হয়, ওখানে আবার রেস্টোর করা হয়, অ্যাসেম্বলিটাকে আবার রিভাইভ করা হয়। সেজন্য ওনারা বারবার বলে যাচ্ছেন। এজন্য আপনি দেখবেন যে রাষ্ট্রপতি শাসন ইম্পোজ করার পরও সম্বিত পাত্রা কিন্তু আজ অবধি ইম্ফালেই ছিলেন। উনি কাল অনেক রাত অবধি কিন্তু ওনার বারবার দফায় দফায় মিটিং হয়ে গেছে বিজেপি লিডারদের সাথে। সো প্যারালেলি যে এই গভর্নমেন্ট ফরমেশনের বা একটা কনসেনসাস বিল্ডিং এর পার্টির ভিতরে সেই চেষ্টাও কিন্তু প্যারালেলি চলছে। তো সেজন্য এই মুহূর্তে এটা বলা যাবে না যে রাষ্ট্রপতি শাসন কতদিন থাকবে, কারণ এই একটা পলিটিক্যাল কম্পালশন আছে, একটা সিকিউরিটি কম্পালশন আছে। তো আলটিমেটলি বিজেপি সেন্ট্রাল লিডারশিপ কোনটাকে বেশি প্রাধান্য দেবে তার উপর ডিপেন্ড করবে। এই রেবেল গ্রুপরা বলছে যে ওরা 20 তারিখ অবধি ওয়েট করবে এটা দেখার জন্য যে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ কোনো স্টেপ নিচ্ছে কিনা। তারপর ওনারা আবার দিল্লিতে যাবেন, গিয়ে আবার সেন্ট্রাল লিডারশিপদেরকে বোঝানোর চেষ্টা হবে যে যাতে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয় আর অ্যাসেম্বলিটাকে আবার রিভাইভ করা হয়।